শর্ত সাপেক্ষে গাজায় 2 মাসের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, বললেন ট্রাম্প। আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি তেল আবিব ও হামাস। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহত আরও 70। 24 ঘন্টার বিতর্কের পর সিনেটে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস। টাইব্রেক করে ভাইস প্রেসিডেন্টের ভোট। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমায় ডেমোক্রেটদের উদ্বেগ। খুলল ইতালির শ্রমবাজার। 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার গ্যাজেট প্রকাশ। বাংলাদেশ সহ বিশ্বের 34টি দেশ থেকে আবেদনের সুযোগ, খুশি প্রবাসীরা। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, রেড অ্যালার্ট জারি। যুক্তরাজ্যে চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। প্রয়োজনীয় শর্তে গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের স্বার্থে হামাস এই চুক্তি গ্রহণ করবে বলে তিনি প্রত্যাশা করেন। এর চেয়ে ভালো কিছু তারা পাবে না বলেও জানান ট্রাম্প। বরং পরিস্থিতি আরও খারাপই হবে বলে ইঙ্গিত দেন তিনি। যদিও যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। চুক্তির চূড়ান্ত প্রস্তাব কাতার ও মিশরের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর বোমা বর্ষণে একদিনে 12 শিশুসহ নিহত হয়েছেন আরও অন্তত 70 ফিলিস্তিনি। আহত হয়েছেন 2 শতাধিক। ত্রাণ সহায়তা সংগ্রহে গিয়ে প্রতিনিয়ত ফিলিস্তিনিদের প্রাণহানির কারণে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। এদিকে ইসরায়েলি অবরোধের কারণে শিশু খাদ্য শেষ হয়ে যাওয়ায় মৃত্যুর মুখে ঢলে পড়ছে হাজার হাজার নিষ্পাপ শিশু। স্থানীয় সময় মঙ্গলবার গাজা শহরের 25টির বেশি বাড়িতে বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে শিশুসহ হতাহত হন অনেকে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালায় দখলদার বাহিনী। একই দিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে খাবার সংগ্রহের সময় প্রাণ হারান বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। এ অবস্থায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর প্রধান। এ কর্মসূচিকে বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি গাজার অবরুদ্ধ জনপদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। এদিকে শুধু বোমা নিক্ষেপ করেই ক্ষান্ত হচ্ছে না নেতানিয়াহু বাহিনী। শিশু খাদ্য সরবরাহ বন্ধ করে গোটা এক প্রজন্মকেই ধ্বংসের ষড়যন্ত্র করছে তারা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। গাজার চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলি অবরোধের কারণে ফর্মুলা দুধের সরবরাহ শেষ হয়ে যাওয়ায় হাজার হাজার শিশুর মৃত্যু ঘটতে পারে। এছাড়া খাবারকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও তীব্র নিন্দা জানিয়েছে নরওয়ে। অন্যদিকে গাজা থেকে আটক করা 14 জন ফিলিস্তিনিকে মঙ্গলবার মুক্তি দিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, গাজার কিসুফিম সীমান্ত ক্রসিং এ ওই বন্দীদের মুক্তি দেওয়া হয়। সেখান থেকে রেড ক্রসের গাড়িতে করে তাদের দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হাউতি বিদ্রোহী। ইসরায়েলের অধিকৃত আরও 3টি এলাকায় ড্রোন হামলারও দাবি করে গোষ্ঠীটির মুখপাত্র। স্থানীয় সময় মঙ্গলবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছায় বলে দাবি করেন তিনি। এতে বহু মানুষ আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে এবং বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইরান জুড়ে সতর্কতা জারি করে প্রতিরক্ষা বাহিনী। IDF জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে এতে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে মার্কিন সিনেটে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল। স্থানীয় সময় মঙ্গলবার 100 সদস্যের সিনেটে অর্ধেক ভোটে বিলটি টাই হলে ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স ভোট দিয়ে বিলটি পাশ করেন। ট্রাম্পের প্রস্তাবিত বিলটির মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কমানোর পরিকল্পনা করা হয়েছে। এতে প্রায় 2 কোটি মানুষ স্বাস্থ্যসেবা হারাতে পারেন বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
স্বপ্নের আমেরিকা ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামে একটি প্রস্তাবনা কংগ্রেসে পেশ করেছেন। ট্রাম্প মনে করেন এই বিলটির মাধ্যমে সীমান্ত সুরক্ষা হবে, যুক্তরাষ্ট্রে সত্যিকারে সুদিন ফিরে আসবে। তবে বিলটি নিয়ে প্রেসিডেন্টের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেই বিভক্তি রয়েছে। ডেমোক্রেটরাও শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছেন। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক পর্যন্ত বলেছেন বিলটি পাশ হলে তিনি নতুন রাজনৈতিক দল গড়ার উদ্যোগ নেবেন। সোমবার সিনেটে বিলটি পাশ নিয়ে ভোট শুরু হয়। মঙ্গলবার ফলাফলে দেখা যায় সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যদের কেউ কেউ নাটকীয়ভাবে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। সমান সংখ্যক 50 ভোটে বিলটি টাই হয়। সংবিধান অনুযায়ী সিনেটে কোনো বিল টাই হলে ভাইস প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে ভোট দেয়ার এখতিয়ার রাখেন। ফলে জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে অবশেষে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হয়। বিলটি পাশের পর এটি আবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। এরই মধ্যে হাউসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালাইস নিজ দলের সদস্যদের সতর্ক করে বলেছেন প্রতিনিধি পরিষদে বিলটিকে বাধা দেয়া হলে ট্রাম্পের পরিকল্পনা বিপর্যয়ের মুখে পড়বে। তাই তিনি বিলটি পাশে রিপাবলিকান সদস্যদের সহযোগিতা চেয়েছেন। ডেমোক্র্যাটদের দাবি ট্রাম্পের এই মেগা বিলটিতে সামাজিক নিরাপত্তা বাজেট কমিয়ে কর ছাড়ের সুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে বয়স্ক ভাতা ও তাদের বিভিন্ন সুবিধা বন্ধ হওয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রায় 2 কোটি মানুষ স্বাস্থ্যসেবা হারাবেন। বিলটি দরিদ্র জনগণের কল্যাণমূলক কর্মসূচিতেও বড় ধরনের কাটছাঁট আনবে। এদিকে ইলন মাস্ক বলেছেন এই বিল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও বাড়াবে, যা বর্তমানে $36 ট্রিলিয়ন পৌঁছেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিগ বিউটিফুল বিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক দ্বন্দ্ব তুঙ্গে। বিলটিকে বিকৃত ও জঘন্য আখ্যা দিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ডাক দিয়েছেন মাস্ক। জবাবে মাস্কের সব ধরনের সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এই দ্বন্দ্ব ক্ষমতাসীন দলকে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে বেকায়দায় ফেলতে পারে বলে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকানরা। 940 পৃষ্ঠার বিগ বিউটিফুল বিল নিয়ে উত্তপ্ত মার্কিন রাজনীতি। কর ছাড়, স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কমানোর এই বিল নিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে রাজনৈতিক বিভাজন। রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতাদের তীব্র সমালোচনার মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। বিলটিকে ইলন মাস্ক সরাসরি বিকৃত ও জঘন্য বলে আখ্যায়িত করেন। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের দাতাই এখন হয়ে উঠেছেন তার অন্যতম কট্টর সমালোচক। মার্কিন সরকারি দক্ষতা দফতরের দায়িত্ব ছাড়ার পর ট্রাম্পের সঙ্গে তুমুল বিরোধে জড়ান মাস্ক। এরপর পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কিছুদিন সম্পর্কের বরফ গললেও আবারও বাকবিতণ্ডায় জড়ালেন মাস্ক ও ট্রাম্প। সিনেটে বিগ বিউটিফুল বিল নিয়ে ভোটের সময় মাস্ক আক্রমণাত্মক ভাষায় তোপ দাগেন। বলেন যেসব রাজনীতিক ব্যয়ের বিরুদ্ধে প্রচার চালিয়ে এখন এই বিলকে সমর্থন করছেন তাদের লজ্জা থাকা উচিত। যুক্তরাষ্ট্র এখন একদলীয় দেশে পরিণত হয়েছে উল্লেখ করে নতুন রাজনৈতিক দল গঠনের আহ্বান জানান মাস্ক। বলেন এখনই জনগণের নতুন দলের পাশে দাঁড়ানো উচিত। এর জবাবে ট্রাম্প ব্যঙ্গ করে বলেন মাস্কের প্রতিষ্ঠানগুলো কত ভর্তুকি পাচ্ছে তা খতিয়ে দেখা উচিত, আর সেই ভর্তুকি বাদ দিলে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ বাঁচবে বলেও জানান ট্রাম্প। তার দাবি ভর্তুকি ছাড়া মাস্কের ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। মাস্ক পাল্টা প্রতিক্রিয়ায় সব ভর্তুকি বাদ দেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকরা বলছেন মাস্কের প্রভাব থাকলেও একটি শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করা তার পক্ষে কঠিন। মার্কিন রাজনীতিতে শুধু ধনীদের নিয়ে কোনো দল টেকসই হবে না বলেও মনে করেন তারা। দুই হেভিওয়েটের দ্বন্দ্ব 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে বেকায়দায় ফেলতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকান নেতারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিতের কারণে আগামী 5 বছরে বিশ্বজুড়ে প্রাণহানি হতে পারে 1,40,00,000-এর বেশি, যার 1/3 শিশু। বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটের এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। বৈশ্বিক মানবিক সহায়তা তহবিলের 40% বেশি একাই যোগান দিত যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAID। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সপ্তাহ দুয়েক পর সংস্থাটির কার্যক্রমে কাটছাঁটের ঘোষণা দেয় তার প্রশাসন।
বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটের এক গবেষণা প্রতিবেদন বলছে, সহায়তা তহবিলের এই কাটছাঁট অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের ক্ষেত্রে ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। এতে করে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার বিষয়ে 2 দশকের অগ্রগতি থমকে যেতে পারে বলেও জানা গেছে। ফলে যে ধাক্কা আসবে সেটাকে বিশ্বব্যাপী মহামারী বা বড় ধরনের সশস্ত্র সংঘাতের সঙ্গে তুলনা করা যেতে পারে। 133টি দেশ থেকে সংগ্রহ করা তথ্য উপাত্ত পর্যালোচনা করে আন্তর্জাতিক গবেষকদের দল অনুমান করছে 2001 থেকে 2021 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোয় ইউএসএআইডির তহবিলের কারণে সব মিলিয়ে 9 কোটি 10 লাখ মানুষের মৃত্যু ঠেকানো গেছে। এখন ইউএসএআইডির অর্থায়নে কাটছাঁট করার ফলে আগামী 2030 সালের মধ্যে বিশ্বজুড়ে 1 কোটি 40 লাখের বেশি মানুষের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে 5 বছরের নিচের 45 লাখের বেশি শিশুও রয়েছে। অর্থাৎ প্রতি বছর প্রায় 7 লাখ শিশুর মৃত্যু ঘটতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আগামী 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশ সহ বিশ্বের 34টি দেশ থেকে 2026 থেকে 2028 সালে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেয়ার রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মাকসুদ রহমানের তথ্য ও চিত্রের রিপোর্ট। শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি, শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিক। এদের একটি বিশাল অংশ নেওয়া হয় বিদেশ থেকে। 2026 থেকে 2028 সাল এই 3 বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4,97,550 জন শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় ইতালীয় সরকার। এই প্রক্রিয়ায় 2026 সালে 1,64,850 জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার। আগামী বছর 12 জানুয়ারি কৃষি, 9 ফেব্রুয়ারি পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী ও স্বকর্মসংস্থান, 18 ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে। তথ্য মতে এই বছরও 4 ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ইতালি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি মনে করি নতুন করে যারা আসতেছেন বা আসবেন তারা সতর্কতা অবলম্বন করবেন এবং লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে অনেকেই অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, অনেকে এখনো ভিসার জন্য অপেক্ষা করছে দেশে। সো যারাই আসার চিন্তা করছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সবকিছু অবলম্বন করে তারপর আবেদন করবেন। উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে। সামান্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন। তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে পারমাণবিক সমৃদ্ধকরণের কাজ শুরুর ঘোষণা দিয়েছে ইরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পক্ষপাতমূলক আচরণ করছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, সংস্থাটি নিরাপত্তা যুদ্ধাপরাধের সুযোগ করে দিচ্ছে। চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন তেহরান পুনরায় বৈঠকের আহ্বান জানিয়েছে G7ভুক্ত দেশগুলো। ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে 935 জনে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে মার্কিন হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 12 দিনের সংঘাতের পর আবারও নতুন করে পারমাণবিক সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সংকল্পকে আরও দৃঢ় করেছে। বিজ্ঞানী হত্যা ও সেন্ট্রিফিউজ ধ্বংস করেও ইরানকে থামাতে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন আরাকচি। এদিকে তেহরানের এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইসরায়েলের সব হামলা নথিপত্র সংগ্রহ করছে ইরান। প্রতিটি টার্গেটেই যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে বলে জানান তিনি। IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতকরণের যে আইনটি ইরানের পার্লামেন্টে পাশ হয়েছে তা সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ইরানি জনগণের গভীর উদ্বেগ ও ক্ষোভকে প্রতিফলিত করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যদি সদস্য রাষ্ট্রদের অধিকারকে সম্মান না করে তবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা না করে বরং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে IAEA নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও সাফ জানিয়ে দেন পেজিশকিয়ান। এরই মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। G7 পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, ইরানকে অবশ্যই IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতায় ফিরতে হবে এবং NPT-র প্রতিটি বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
এদিকে ইরানি বিচার বিভাগ জানিয়েছে 12 দিনের যুদ্ধে 935 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। যদিও ইরানের পাশে দৃঢ় অবস্থান নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের একজন সিনেটর হুঁশিয়ারি দিয়ে জানান, আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি শুধু ইরানের নয়, গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গৃহযুদ্ধের অবসানের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিরিয়ার পরিস্থিতি। ফিরতে শুরু করেছে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরা। ধ্বংসস্তূপের মধ্যেই গড়ে তুলছেন মাথা গোঁজার ঠাঁই। সিরিয়ার জামালকা একসময়ের জমজমাট শহরতলি, যা সিরিয়ার দামেস্কের পূর্বাঞ্চলের ঘৌতার অন্তর্ভুক্ত, যা আজ ধ্বংসস্তূপের স্তব্ধ সাক্ষী। বছরের পর বছর যুদ্ধের ধাক্কায় বিরান হয়ে পড়েছে শহরটি। গৃহযুদ্ধের সময় সিরিয়া ছেড়ে গিয়েছিলেন 40 বছর বয়সী আব্দুল্লাহ রহমান, যিনি সম্প্রতি তার দেশে আবার ফিরে এসেছেন। তিনি জানান, 28 বছর বয়সে তিনি দেশ ত্যাগ করেছিলেন। সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পাশাপাশি দেশ ত্যাগ করার কারণে তার সন্তানরা দাদা দাদি থেকে বিচ্ছিন্ন ছিল। সে অভাবটাই তাকে ফিরিয়ে এনেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়, বলেন তিনি। কেউ নিজের দেশ স্বেচ্ছায় ছাড়ে না, বিশেষ করে যখন দেশ যুদ্ধে জর্জরিত। আমরা বাধ্য হয়েছিলাম পালাতে। প্রথমে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। জীবনটা যেন একবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কখনো কল্পনাও করিনি যে জীবনে এসব দেশে যেতে হবে। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। কোনো সিরিয়ই কষ্ট ছাড়া মাতৃভূমি ছাড়েনি। সিরিয়ায় ফেরত এসে বর্তমানে আব্দুল্লাহ রহমান একটি স্থায়ী চাকরির খোঁজে রয়েছেন। তার মতো হাজারো সিরীয় ধ্বংসস্তূপের মাঝে খুঁজছেন স্বস্তি, সম্মান ও ভবিষ্যতের আশা। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। তীব্র গরমে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। নিরাপত্তার স্বার্থে ফ্রান্সে বন্ধ ঘোষণা করা হয়েছে 1300 স্কুল। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য স্পেনের বার্সেলোনার লাইব্রেরিগুলোতে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে পানি। অন্যদিকে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যুক্তরাজ্যেও। রাস্তার ধারের এই ঝর্ণার পানিতেই কিছুটা প্রশান্তি খোঁজার চেষ্টা করছে শিশুরা। যোগ দিয়েছে বোবা প্রাণীটাও। তীব্র গরমে নাজেহাল এই চিত্রটি ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনের। দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ছোট পাখা ও পানির বোতল হাতে রাস্তায় নামছেন বাসিন্দারা। আমি আশা করছি কর্তৃপক্ষ বুঝতে পারছে যে শহরটা নতুন করে সাজানো উচিত। পাবলিক পার্ক, ঝর্ণা, গাছ এগুলোই একমাত্র বাস্তব সমাধান। গরমের একই চিত্র ফ্রান্সের রাজধানী প্যারিসেও। স্থানীয় সময় মঙ্গলবার 40 ডিগ্রির ঘরে পৌঁছায় তাপমাত্রা। এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন্ধ রয়েছে 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আইফেল টাওয়ার। পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের গরম কমাতে কৃত্রিম উপায়ে ছিটানো হচ্ছে পানি। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপের আরেক দেশ স্পেন। মাথার উপর আগুন ঝরা রোদের মধ্যে কাজ করতে হিমশিম খাচ্ছেন বার্সেলোনার শ্রমিকরা। এদিকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য শহরটির লাইব্রেরিগুলোকে জলবায়ু আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার 37 ডিগ্রির ঘরে পৌঁছায় জার্মানির কোলন শহরের তাপমাত্রা। বুধবার দেশটির বেশ কিছু অংশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের এসেক্সে 33.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। তবে এই রেকর্ডটি ভেঙে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে চলতি সপ্তাহে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে দিনে বাইরে বের হতে ছাতা ব্যবহার ও প্রচুর পানি পানের পরামর্শ সংশ্লিষ্টদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের রাজধানী লিসবন সহ সারা দেশ। প্রচন্ড গরমে বিপাকে পর্যটকরাও। প্রখর রোদে তাই সঙ্গে ছাতা অথবা হ্যাট। এর পরও যেন রেহাই মিলছে না। সেই সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করেও চলছে রোদের তীব্রতা থেকে ত্বক বাঁচানোর চেষ্টা।
রৌদ্র এড়িয়ে ছায়া বেছে নিতে হচ্ছে পর্যটকদের, সেই সঙ্গে কিছুক্ষণ পরপর পানি পান করতেও দেখা যাচ্ছে। শীতল পানিতে গা ভেজাতে সৈকতে ভিড় করছেন অনেকে। টুকটুক চালক বা ট্যুর গাইড থেকে শুরু করে তীব্র তাপপ্রবাহের ভোগান্তিতে স্থানীয়রাও। প্রচুর পানি পান, ছাতা ব্যবহার বা হালকা কাপড় পরেও এই তাপপ্রবাহ থেকে বাঁচা যাচ্ছে না। সবাইকে বলবো রোদ এড়িয়ে ছায়ায় অবস্থান করুন। এটা আমাদের জন্য আরো কঠিন, কারণ ব্রিটেনে সাধারণত এমন গরম দেখা যায় না। আমরা প্রচুর পানি পান করছি, না হেঁটে যতটা সম্ভব ট্যাক্সি ব্যবহার করছি। পর্তুগালের আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় রোববার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর মোরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 46.6 ডিগ্রি সেলসিয়াস, যা জুনের অতীতের সব রেকর্ড ভেঙেছে। লিসবন সহ দক্ষিণ ও সেন্ট্রাল পর্তুগালের 5 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দ্বিতীয় দিনের মতো জ্বলছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমির। তীব্র বাতাসে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। সরিয়ে নেওয়া হয়েছে 50,000-এর বেশি মানুষকে। দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়াও। জুনিপার ও উলফ ফায়ারে বিপর্যস্ত রিভারসাইড কাউন্টি। এদিকে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে দাবানলের তাণ্ডব। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। সেফেরি হিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী এলাকায় রোববার শুরু হওয়া এ দাবানল প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। ধ্বংস হয়েছে বনভূমি ও ঘরবাড়ি। ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, পাহাড় ও জনবসতি। নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইজমির বিমানবন্দর। ইজমিরের কুইউজাক ও দোগানবে অঞ্চলে বাতাসের গতি পৌঁছায় ঘন্টায় 50 কিলোমিটারে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় 41টি বসতি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় 50,000-এর বেশি মানুষকে। অগ্নিদগ্ধ এক বাড়িতে আটকা পড়েন এক বৃদ্ধ। জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন দমকল কর্মীরা। দাবানলের ছোবল থেকে রেহাই পায়নি ফ্রান্সও। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওদ অঞ্চলে 400 হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকেলে শুরু হওয়া দাবানলে সরিয়ে নেওয়া হয়েছে একটি ক্যাম্পসাইট ও প্রাচীন এবি। এ সময় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। ফ্রান্সের 101টি বিভাগের মধ্যে 84টিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও হানা দিয়েছে ভয়াবহ দাবানল। লস অ্যাঞ্জেলেসের রিভারসাইড কাউন্টিতে ছড়িয়ে পড়েছে জুনিপার ও উলফ নামে দুটি দাবানল। পুড়ে গেছে প্রায় 1600 হেক্টর বনভূমি। অন্তত 5000 বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মৌসুমী ঝড় ব্যারির প্রভাবে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মেক্সিকো ও কলম্বিয়া। প্রবল বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক ও সেতু। কলম্বিয়ায় এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে বহু মানুষের। মেক্সিকোর সান লুইস পোটোসি, ভেরাক্রুজ ও তামাউলিপাস অঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে তামাজুনচালে শহরের লোমা বনিতা এলাকা ভেসে গেছে বহু ঘরবাড়ি। ভেঙে পড়েছে অবকাঠামো। শহরের মেয়র জানান ওই এলাকার বাসিন্দারা কার্যত সর্বস্ব হারিয়েছেন। আমার আত্মীয় পানির তোড়ে ডুবে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্যক্রমে ছাদে উঠতে সক্ষম হন। এতে প্রাণে রক্ষা পান। এদিকে কলম্বিয়ার ভিলাভিসেন্সিও শহরে মঙ্গলবার ভোরে শুরু হয় প্রবল বন্যা ও ভূমিধস। ওকোয়া ও গায়োরিবা নদীর পানি উপচে অন্তত 18টি এলাকা পানিতে তলিয়ে যায়। দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান কার্লোস কারেরিও জানান, এখন পর্যন্ত 10টি বড় ধসের তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে যায় ভিলাভিসেন্সিও ও রাজধানী বোগোতার মধ্যকার সড়ক যোগাযোগ। ব্যাহত হয় বিশুদ্ধ পানি সরবরাহ। স্থানীয়রা জানান, অনেকেই ঘুম থেকে উঠে দেখেন বাড়ির ভেতর কোমর ছাপিয়ে পানি উঠেছে, কিন্তু প্রবল স্রোতের কারণে ঘর ছেড়ে পালানোর কোনো সুযোগ ছিল না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। এর জেরে সব ধরনের ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেওয়া হয়েছে, যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। ট্রাম্প প্রশাসনের এ ধরনের হুমকি শিক্ষা ও গবেষণার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঘিরে ট্রাম্প প্রশাসনের বিতর্ক যেন থামছেই না। বিশ্ববিদ্যালয়টি ইহুদি শিক্ষার্থী ও কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে বলে নতুন অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দাবি, উদাসীনতা আবার কখনো ইচ্ছাকৃতভাবে সহিংসতা ও হয়রানি প্রশ্রয় দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। ফেডারেল তদন্তে বলা হয়েছে, বেশিরভাগ ইহুদি শিক্ষার্থী তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ছিল বলে মনে করেন, আর 1/4 শিক্ষার্থী নিজেদের নিরাপত্তাহীন মনে করেন। এর জেরে সোমবার সরাসরি হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে বন্ধ করা হবে সব ধরনের ফেডারেল অর্থায়ন। পাশাপাশি হার্ভার্ডের ওপর থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অধিকার ও ট্যাক্স অব্যাহতির সুবিধা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়, তারা ঘৃণা ও পক্ষপাতের বিরুদ্ধে গঠনমূলক ও অগ্রগতিমূলক পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এদিকে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, তবে এ বিষয়ে হোয়াইট হাউস এখনো বিস্তারিত কিছুই জানায়নি। সম্প্রতি গাজা যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে বহু ইহুদি শিক্ষার্থীও নেতৃত্বে ছিলেন। এই আন্দোলনগুলোকে বেআইনি ও ইহুদি বিদ্বেষী বলে আখ্যায়িত করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের $400 মিলিয়ন তহবিল কেটে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ শিক্ষা ও গবেষণার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। রাইসা জান্নাত, সময় সংবাদ। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে বিক্ষোভ করেছেন শ্রমজীবীরা। তাদের অভিযোগ, শহরটিতে বসবাসের খরচ বাড়লেও নেই আয়ের সঙ্গে সামঞ্জস্যতা। এদিকে আবাসিক এলাকায় বর্জ্য সংগ্রহ সাময়িকভাবে বন্ধ থাকার পাশাপাশি নাগরিক সুযোগ সুবিধায় ব্যাঘাত ঘটলেও বিক্ষোভ কর্মসূচি চলমান থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ধর্মঘটে নামেন লাইব্রেরিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, জরুরি বিভাগের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিন শহরটির লাইব্রেরি, পৌর অফিস সহ বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন তারা। আমরা চাই না শহরের নাগরিকদের এমন ভোগান্তিতে ফেলতে, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়র আমাদের কষ্ট বোঝার চেষ্টা করছেন না। আমরা এই শহরের ব্লু কলার শ্রমিক। আমরা সেই মানুষ যারা প্রতিদিন হাজির থাকি, দায়িত্ব পালন করি, কাজটা করে যাই। ভুক্তভোগীদের অভিযোগ, ফিলাডেলফিয়ায় বসবাসের খরচ বাড়লেও এর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ভাতা বাড়ানো হয়নি। এদিকে শহরের মেয়র শেরল পার্কার জানান, আবাসিক এলাকায় বর্জ্য সংগ্রহ সাময়িকভাবে বন্ধ থাকবে, কমিয়ে আনা হবে বিনোদন কেন্দ্রের সময়সূচি। এরপরও শহরের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। তুরস্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহিসসালাম এর ব্যঙ্গাত্মক চিত্র আঁকার অভিযোগে 4 সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। লেমান নামের একটি ব্যঙ্গাত্মক ম্যাগাজিনে প্রকাশিত বিতর্কিত ওই কার্টুনকে লজ্জাজনক আখ্যা দিয়েছে এরদোয়ান সরকার। লেমান ম্যাগাজিনের প্রধান সম্পাদক, গ্রাফিক ডিজাইনার, কার্টুনিস্ট ও প্রশাসনিক পরিচালককে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকিয়া। যদিও ম্যাগাজিনটির দাবি, সেই চিত্রে নবী মোহাম্মদ সাল্লাল্লাহুর এর কোনো উল্লেখ ছিল না। এই ইস্যুতে হওয়া বিক্ষোভে ইস্তাম্বুলের রাস্তায় নামে শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা বাহিনী। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এরই মধ্যে তদন্ত শুরু করেছে প্রসিকিউটর অফিস। মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ শহরের একটি ব্যক্তি মালিকানাধীন দাহকেন্দ্রে 383টি মৃতদেহ জমা করে রাখার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। স্থানীয় প্রসিকিউটররা ঘটনাটিকে মারাত্মক অবহেলা বলে আখ্যা দিয়েছেন। ফরেনসিক বিভাগ জানিয়েছে, মৃতদেহগুলোর মধ্যে 218 জন পুরুষ, 149 জন নারী এবং 16 জনের পরিচয় মেলেনি। সবগুলো মরদেহ সংরক্ষণ করা ছিল এবং অধিকাংশেরই মৃত্যু সনদ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রসিকিউটরদের ধারণা, দাফনের আগে দেহগুলো শবগৃহ থেকে দাহকেন্দ্রে পাঠানো হয়েছিল, কিন্তু কখনোই তা পোড়ানো হয়নি। উল্টো স্বজনদের হাতে তুলে দেওয়া হয় অন্য কিছুর ছাই। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা অন্তত 5টি শবগৃহে দীর্ঘদিন ধরে দাহ কার্যক্রম চালাতো। কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ভয়াবহ গাফিলতির পেছনে সরকারি পর্যবেক্ষণের ঘাটতিও খতিয়ে দেখা হবে। ট্রাফিকের শহর দুবাই এবার আকাশপথে সমাধান খুঁজছে। পরীক্ষামূলক উড্ডয়নে সফল হয়েছে জবির
বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি, যার মাধ্যমে মাত্র 12 মিনিটেই পাড়ি দেওয়া যাবে শহরের প্রধান গন্তব্যগুলোতে। 2026 সালেই চালু হতে যাচ্ছে এই হাইটেক যাত্রী সেবা। ভরদুপুরে আকাশে ভেসে ওঠা ট্যাক্সিটি কয়েক মাইল পাড়ি দিয়ে আবার উড়াল দিয়ে অবতরণ করলো একই স্থানে। এমন চিত্রের দেখা মিলল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। দুবাইয়ে প্রথমবারের মতো আকাশে ওড়ানো হলো জবি ইভিটাল এয়ার ট্যাক্সি। গেল সোমবার শহরের দক্ষিণ পূর্বের মরুভূমিতে পরীক্ষামূলক উড্ডয়নটি হয়। উড্ডয়ন পর্যবেক্ষণ করতে সেখানে উপস্থিত ছিলেন শীর্ষ সরকারি ও পরিবহন কর্মকর্তারা। নির্মাতা কোম্পানির দাবি এটি ছিল ভবিষ্যতের আকাশযাত্রার নমুনা। এটি একটি পরীক্ষামূলক বিমান যা যুক্তরাষ্ট্রে এরই মধ্যে উড়েছে। এটি প্রথম আন্তর্জাতিক পাইলট সহ পরিচালিত এবং মানুষের বসবাসযোগ্য ট্রানজিশন ফ্লাইট, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ এয়ার ট্যাক্সির যাত্রার পূর্ণ প্রোফাইল দেখিয়েছে। পরে ডানায় ভর করে স্বাভাবিকভাবে উঠতে পারে, কয়েক মাইল পর্যন্ত পাড়ি দিতে পারে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক জবি এভিয়েশনের তৈরি এই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিটি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হওয়ায় এর কোনো কার্বন নিঃসরণ নেই। নির্মাতাদের দাবি আবাসিক এলাকার কাছ দিয়েও সহজে চলাচল করতে পারবে এটি। পাশাপাশি শব্দ দূষণও তুলনামূলকভাবে অনেক কম হয় এই এয়ার ট্যাক্সিটিতে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পামজুমেইরা, যেখানে গাড়িতে যেতে সময় লাগে প্রায় 45 মিনিট, সেখানে এই এয়ার ট্যাক্সি সময় নেবে মাত্র 12 মিনিট। 2026 সালে যাত্রী নিয়ে প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালুর লক্ষ্য জবির। এরই মধ্যে 6 বছরের জন্য এই এয়ার ট্যাক্সিটি উড্ডয়নের অনুমোদন দিয়েছে দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শর্ত সাপেক্ষে গাজায় 2 মাসের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, বললেন ট্রাম্প। আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি তেল আবিব ও হামাস। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহত আরও 70। 24 ঘন্টার বিতর্কের পর সিনেটের ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস। টাইব্রেক করে ভাইস প্রেসিডেন্টের ভোট। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমায় ডেমোক্রেটদের উদ্বেগ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।